২০২৬ সাল বিনিয়োগের দুনিয়ায় আপনাকে স্বাগত। চলুন আজকের এই আলোচনায় আমরা একসাথে দেখি যে এই যে একটা পরিবর্তনশীল আর্থিক পরিস্থিতি, এখানে কিভাবে নিজের সম্পদকে শুধু সুরক্ষিতই রাখা যায় না, বরং সেটাকে আরও বাড়ানোও সম্ভব। আচ্ছা, একটা প্রশ্ন সবার আগে মাথায় আসা উচিত, তাই না? যে টাকাটা ব্যাংকে এমনি পড়ে আছে, সেটা কি দিন দিন তার আসল মূল্য হারাচ্ছে? এটা কিন্তু একদম ব্যক্তিগত একটা প্রশ্ন। কারণ অলসভাবে পড়ে থাকা টাকা কিন্তু সত্যিই তার কেনার ক্ষমতা মানে পারচেজিং পাওয়ার হারাতে পারে। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি ঠিক কেন এমনটা হচ্ছে। আসলে দেখুন, ২০২৬ সালে একটা বড় অর্থনৈতিক শক্তি কিন্তু একদম চুপিসারে নীরবে আমাদের সবার জমানো টাকার উপর প্রভাব ফেলছে। এই যে একটা অদৃশ্য শক্তি, এটা আসলে কি? এটা জানাটা কিন্তু খুবই জরুরি, তাই না? তো এই যে অদৃশ্য শত্রুর কথা বলছিলাম, তার নাম হল মুদ্রাস্ফীতি, বা ইংরেজিতে যাকে আমরা বলি ইনফ্লেশন। এটাই কিন্তু সেই মূল সমস্যা, যার সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, খুব সহজ করে যদি বলি, মুদ্রাস্ফীতি জিনিসটা কি? ধরুন, আজ ১০০ টাকা দিয়ে যা যা কিনতে পারছেন, ১ বছর পর ঠিক একই জিনিস কিনতে হয়তো আপনার ১১০ টাকা লাগবে। মানে টাকার অঙ্কটা একই থাকলেও তার কেনার ক্ষমতাটা কমে গেল। সময়ের সাথে সাথে টাকার মান এভাবেই কমতে থাকে। এই ব্যাপারটা একটা ছোট্ট অঙ্ক দিয়ে খুব সহজে বোঝা যায়। ধরুন, কোনো একটা বিনিয়োগ থেকে ১ বছরে ৫% লাভ হলো, দারুণ ব্যাপার। কিন্তু সেই বছর যদি মুদ্রাস্ফীতির হার থাকে ৪%, তাহলে কি দাঁড়ালো? আপনার প্রকৃত লাভ বা রিয়েল রিটার্ন কিন্তু আসলে ৫-৪ মানে মাত্র ১%। ভাবা যায়, মুদ্রাস্ফীতি ঠিক এইভাবেই আমাদের লাভের একটা বড় অংশ একেবারে খেয়ে ফেলে, আর অনেক সময় আমরা হয়তো টেরই পাই না। তাহলে এখন প্রশ্ন হল, এই যে মুদ্রাস্ফীতির মতো একটা অদৃশ্য শত্রু, এর বিরুদ্ধে লড়ার উপায়টা কি? উত্তরটা কিন্তু খুব সহজ। আর্থিক সাক্ষরতা, বা যাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল লিটারেসি। বিশ্বাস করুন, এটাই আমাদের হাতে থাকা সবচেয়ে বড় এবং কার্যকরী হাতিয়ার। আর এই কথাটা একবার দেখুন, এখানে বলা হচ্ছে বিনিয়োগকারীরা যদি ঝুঁকিগুলো সম্পর্কে ঠিকভাবে না জানেন, তাহলে তারা প্রায়ই বিপজ্জনক অনুমান বা গুজবের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এটা কিন্তু একদম সত্যি কথা। জ্ঞান ছাড়া বিনিয়োগ করাটা অনেকটা মানে অন্ধকারে ঢিল ছোড়ার মতো, তাই না? আর তার ফল প্রায়শই হয় বড়সড় ক্ষতি। এই ছবিটা কিন্তু বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। একজন স্মার্ট বিনিয়োগকারী, তিনি কিন্তু শুধু একটা কোম্পানির ছোট ছোট ডিটেলস, মানে তার লাভ ক্ষতি এসব দেখেন না, তিনি বড় ছবিটাও দেখেন। মানে দেশের সামগ্রিক অর্থনীতি কেমন চলছে, জিডিপি, মুদ্রাস্ফীতি, সুদের হার, এই সব কিছুর সাথে কোম্পানির পারফরমেন্সকে মিলিয়ে দেখেন। এই বড় ছবি আর ছোট ডিটেলস দুটোকে একসাথে মেলাতে পারার মধ্যেই কিন্তু আসল কৌশলটা লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে চলুন আমাদের সেই ইনভেস্টর টুল কিটের ভেতর থেকে প্রথম কয়েকটা জরুরি সরঞ্জাম বের করে দেখি। এমন কিছু মেট্রিক বা মাপকাঠি যা ব্যবহার করে যে কোনো কোম্পানির আর্থিক স্বাস্থ্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব। যেমন ধরুন ইপিএস আর পিই রেশিও। ইপিএস মানে আর্নিংস পার শেয়ার। এটা আমাদের সহজ করে বলে দেয় যে কোম্পানিটা তার প্রত্যেকটা শেয়ারের পেছনে কত টাকা লাভ করছে। আর পিই রেশিও মানে প্রাইস টু আর্নিংস রেশিও, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে ওই লাভের তুলনায় বাজারের শেয়ারটার দাম কি খুব বেশি, নাকি ঠিকঠাক আছে, নাকি কম আছে। এই দুটো কিন্তু বিনিয়োগের জগতে খুবই শক্তিশালী দুটো টুলস। বেশ, টুলস তো হাতে পেলাম। এখন চলুন পরের ধাপে যাওয়া যাক। আমাদের জানতে হবে যে কোন কোন অ্যাসেট ক্লাস বা সম্পদে বিনিয়োগ করা যায়, বিশেষ করে মুদ্রাস্ফীতির সময় কোনগুলো বেশি কাজে দেয়। কারণ সব ধরনের সম্পদ কিন্তু একই রকম আচরণ করে না, বিশেষ করে যখন বাজারে মুদ্রাস্ফীতির চাপ থাকে। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন স্টক। কিছু কিছু সেক্টর আছে যারা তাদের বাড়তি খরচটা ক্রেতাদের উপর চাপিয়ে দিতে পারে, ফলে মুদ্রাস্ফীতির সময়েও তারা ভালো লাভ করে। আবার দেখুন বন্ড, যার রিটার্নটা নির্দিষ্ট। মুদ্রাস্ফীতির কারণে তার আসল মূল্য কিন্তু কমে যায়। অন্যদিকে রিয়েল এস্টেট বা সোনা, তেলের মতো কমোডিটির দাম এই সময়টায় বাড়ার প্রবণতা দেখা যায়। তাই এগুলোকে একটা ভালো হেজ বা প্রতিবন্ধক হিসেবে ধরা হয়। তো অ্যাসেট ক্লাসগুলো তো বোঝা গেল। এখন চলুন কিছু একেবারে কার্যকারী কৌশল বা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি।
কিভাবে নিজের পোর্টফোলিওকে মুদ্রাস্ফীতির এই আক্রমণ থেকে রক্ষা করা যায় সেটা জানা যাক। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক কৌশলগুলোর মধ্যে একটা হল ডাইভার্সিফিকেশন, মানে বৈচিত্র্য আনা। সহজ কথায় সব ডিম এক ঝুড়িতে না রাখা, মানে আপনার বিনিয়োগকে স্টক, বন্ড, রিয়েল এস্টেট, সোনা এইরকম বিভিন্ন অ্যাসেটে ভাগ করে দেওয়া। এতে ঝুঁকিটা কমে যায়। আর একটা দারুণ জিনিস হল ইনফ্লেশন প্রোটেক্টেড সিকিউরিটিজ বা টিপস। এগুলোর মজা হলো এদের রিটার্নটা মুদ্রাস্ফীতির হারের সাথে সরাসরি যুক্ত থাকে, মানে ইনফ্লেশন বাড়লে রিটার্নও বাড়ে। বেশ, পোর্টফোলিওকে রক্ষা করার উপায় তো জানলাম, কিন্তু আমাদের লক্ষ্য তো শুধু রক্ষা করা নয়, সম্পদ বৃদ্ধি করাও, তাই না? আর তার জন্য দরকার একটা সুশৃঙ্খল পদ্ধতি বা সিস্টেম। চলুন এবার সেই সিস্টেম নিয়েই কথা বলা যাক। দেখুন, বিনিয়োগের দুটো রাস্তা হতে পারে। একটা হলো শুনে শেখা বা গুজব ভিত্তিক বিনিয়োগ, মানে কেউ একজন বলল অমুক শেয়ারটা বাড়বে আর আমরাও কিনে ফেললাম। এটা পুরোটাই আবেগের উপর চলে, আর প্রায়শই এর ফল হয় লোকসান। আর অন্য রাস্তাটা হলো স্মার্ট ইনভেস্টিং। এখানে প্রত্যেকটা অক্ষরের একটা মানে আছে। স্পেসিফিক মানে লক্ষ্যটা সুনির্দিষ্ট হতে হবে, মেজারেবল মানে সেটাকে মাপা যেতে হবে, অ্যাচিভেবল মানে সেটা যেন অর্জনযোগ্য হয়, রিয়েলিস্টিক মানে বাস্তবসম্মত, আর টাইম বাউন্ড মানে একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে। অর্থাৎ এখানে প্রতিটি পদক্ষেপ হয় একটা সুস্পষ্ট পরিকল্পনার অংশ। আর এই স্মার্ট পদ্ধতির একটা দারুণ উদাহরণ হল সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। এটা শুরু করা কিন্তু একদমই কঠিন কিছু না, মাত্র কয়েকটা সহজ ধাপ। প্রথমে আপনার আর্থিক লক্ষ্যটা ঠিক করে নিন। এরপর নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে সঠিক একটা ফান্ড বাছুন। তারপর ঠিক করুন প্রতি মাসে কত টাকা বিনিয়োগ করবেন, আর সবশেষে কত সময়ের জন্য বিনিয়োগ করতে চান সে সময়টা বেছে নিন। ব্যাস। এতক্ষণ তো আমরা বর্তমান আর কৌশল নিয়ে কথা বললাম। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। 2026 সাল এবং তার পরেও বিনিয়োগের জগতে কোন নতুন ট্রেন্ডগুলো আসছে, কোন বিষয়গুলো সবকিছুকে প্রভাবিত করবে, সেটা জেনে নেওয়াটা খুব জরুরি। ভবিষ্যতের বিনিয়োগের দুনিয়ায় মূলত তিনটে বড় প্রবণতা আমরা দেখতে পাব। 1 নম্বর হল সাস্টেইনেবল ইনভেস্টিং বা ইএসজি, মানে এখন বিনিয়োগকারীরা শুধু লাভই দেখছেন না, কোম্পানিটা পরিবেশ বা সমাজের জন্য কতটা দায়িত্বশীল সেটাও দেখছেন। 2 নম্বর হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত ট্রেডিং। অ্যালগোরিদম ব্যবহার করে এখন বাজার বিশ্লেষণ করা হচ্ছে, যা আরও দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। আর 3 নম্বর হল গ্লোবাল ডাইভার্সিফিকেশন, অর্থাৎ বিনিয়োগকারীরা আর শুধু নিজের দেশের বাজারে আটকে থাকছেন না, বরং সারা বিশ্বের বিভিন্ন বাজারে বিনিয়োগ করে ঝুঁকি কমাচ্ছেন আর নতুন নতুন সুযোগ খুঁজছেন। তাহলে সবশেষে মূল প্রশ্নটা কিন্তু আর শুধু কিভাবে বিনিয়োগ করব এখানে আটকে নেই। আসল প্রশ্নটা হলো আগামী দিনের বদলে যাওয়া বিশ্বের জন্য আমরা কিভাবে বিনিয়োগ করব। আমরা কি সেই ভবিষ্যতের জন্য একটা বুদ্ধিদীপ্ত এবং টেকসই বিনিয়োগের কৌশল তৈরি করতে প্রস্তুত? প্রশ্নটা কিন্তু ভাবনার।